হবে নাকি আপনার কাছে? কবি সুভাষ মুখোপাধ্যায়ের তার রেকর্ড হচ্ছে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের তার ছদ্মনাম হচ্ছে দুটি, সুবচনী এবং ঢোল গোবিন্দ। সুভাষ মুখোপাধ্যায়ের তার ফুল ফুটুক না ফুটুক, এই কবিতাটি ফুল ফুটুক কাব্যের অন্তর্গত 1957। এই কবিতাটির রচনাকাল 1956, লেখা আছে দেখ 1956, কবিতাটির রচনাকাল 1956, ফুল ফুটুক কাব্যের অন্তর্গত 1957। সুভাষ মুখোপাধ্যায় তিনি এই কবিতায় দেখিয়েছেন হেরে গেলে চলবে না। এই কবিতায় তিনি দেখিয়েছেন জীবনে প্রিয়জন হারানোর যন্ত্রণা থাকতে পারে, জীবনে না পাওয়ার যন্ত্রণা থাকতে পারে, কিন্তু সব কিছুকে অতিক্রম করে জীবনই হচ্ছে বড়। তোমাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে। অসাধারণভাবে এই কবিতার মধ্য দিয়ে সুভাষ মুখোপাধ্যায় দেখিয়েছেন যত বিরুদ্ধ প্রতিকূলতা আসুক, মনে রাখতে হবে জীবন কিন্তু বড়। আমি আজকেই একটি গল্প পড়াচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার। তো সেই রেফারেন্সটা টেনেই বলি সবাইকেই, যে আত্মহত্যার আমার স্টুডেন্টদের মধ্যে একটি মেয়ে আমার কাছে পড়তে পড়তে, তারপর পড়ার পর সাইকেল নিয়ে গিয়ে এখানে রেলে মাথা দিয়েছিল। রানীগঞ্জ ব্যাচের একটি মেয়ে পড়ার পর দুপুরবেলা বাড়ি থেকে ভাত খেয়ে তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মারা গেছিল, বিকেলে আমি খবর পেয়েছিলাম। একটি ছাত্রী বর্ধমানে MA ক্লাসে পড়তে পড়তে হোস্টেলে গলায় দড়ি দেয়। যেগুলি মনে পড়ছে আমি বলছি। আর একটি ছাত্রী SSC স্টুডেন্ট ছিল, সে বিবাহিতা ছিল। আমাকে 11টা থেকে 12টা নাগাদ ফোন করেছিল যে আমাকে যেমন করে একটা কাজের ব্যবস্থা করে দিন স্যার। তো আমি বলেছিলাম যে আমি পরে কথা বলবো, এখন তো ক্লাস আছে। তো মেয়েটির আর পরে কথা বলা হয়নি। সেই দিনই মেয়েটি সন্ধে নাগাদ সে আত্মহত্যা করে। এই প্রত্যেকটা আত্মহত্যা কিন্তু মহান কোনো আত্মহত্যা নয়। এরা প্রত্যেকেই জীবনের টুকরো কিছু পায়নি, টুকরো কিছু পায়নি সাময়িকভাবে, এবং সেইটার জন্যই এত উতলা হয়ে উঠেছে যে আবেগের বশবর্তী ওরা মারা গেছে, আত্মহত্যা করেছে। ওরাই যদি 100 থেকে 1 গুনতো তাহলে আত্মহত্যা করতো না হয়তো, বা 1000 থেকে 1 যদি গুনতো পিছু দিকে, ওরাই যদি 1 সপ্তাহ অপেক্ষা করতো তাহলে আবেগের ওই ফেনাগুলো কমে গিয়ে ওরা আত্মহত্যা করতো না।
আমার নিজেরও একাধিকবার মনে হয়েছে আত্মহত্যা করি। আমার মতো অসংখ্য ব্যক্তি আছে যাদের মনে হয়েছে আত্মহত্যা করি। এই আত্মহত্যা করি এটা যে কোনো মানুষের আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা শিক্ষিত মানুষের বৈশিষ্ট্য। আর মরে যাওয়াটা অশিক্ষিত মানুষের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ দুবার তার ইচ্ছা গেছিল আত্মহত্যা করি। এখানে যারা আমার ক্লাস করছো তাদের কার এসেছিল আমি তো জানি না, তবে যেহেতু এখনো বেঁচে রয়েছে সবাই, আত্মহত্যার ইচ্ছা তোমার যদি এসে থাকে এবং সেইটাকে অতিক্রম করতে পারো, তখনই তুমি শিক্ষিত। ধরে নাও কোনো ছেলেকে তুমি ভালোবেসেছো, তাকে তুমি পাচ্ছ না, তার জন্যে যখন আত্মহত্যার ইচ্ছা জাগবে, আসতেই পারে, কিন্তু তখনই মায়ের কথা ভাবতে হবে। তখনই বুঝতে পারবে যে ওজনদারি পাল্লাটা কোন দিকে ভারী। ওই যে ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল বা ছেলেটাকে আমি পাচ্ছি না, তখন যে তোমার আবেগ চলে এলো, তখন এই মা এদেরকে সব ভুলে গেলে তুমি, সে তখন আত্মহত্যা করে দেবে। কারণ সে খুব টুকরো একটা জায়গা নিয়ে আবেগের বশবর্তী হয়ে উতলা হয়ে উঠেছে। ওই যে একটা পয়েন্ট বললাম, বুঝতে পারলে তুমি? তো এইরকম আত্মহত্যা আমার আসে না, কে বলেছে? ছেলেই বা আসতে পারে না? আমি মানুষ নই? ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে কখনোই মিথ্যাচারিতা করি না। আমি এলো, ওভারকাম করে গেলাম, ব্যাস, কোনো ব্যাপারই না, তার মানে বুঝে গেলে আমি মরবই না। আমি তো অতিক্রম করতে জানি, তার জন্য তো আমার শিক্ষা আছে। সেটা আপনার কী শিক্ষা আছে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার বলে একটি গল্প আছে। সেই গল্প আমাকে শিখিয়েছে, এর জন্যই তো শিক্ষা। মানিক বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার অধিকার এই গল্প পড়ে আমি পরীক্ষা নোটস লিখব, নোটস লিখে দারুণ নাম্বার পেলাম, ফার্স্ট হলাম, তারপরে তো আত্মহত্যা করে দেবো। কারণ হচ্ছে সেটা নোটস লিখেছি আমি, গল্পটাকে ভিতরে ঢোকাইনি। নোটস লিখে ফার্স্ট হওয়া আর লেখকের সৃষ্টিকে আত্মীকরণ করা দুটো এক নয়। কেউ আত্মীকরণ করেও নাম্বার পায়, কেউ নাম্বার পেয়েও আত্মীকরণ করে না বলে আত্মহত্যা করে। আত্মহত্যার অধিকার পড়ে আত্মীকরণ করে না বলেই আত্মহত্যা করে। তো নীলমণি বলে চরিত্র, সেই চরিত্র, সেই নীলমণি তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে নিয়ে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ঘরে চাল ভেদ করে বৃষ্টি পড়ছে। এক কোণ থেকে অন্য কোণে গিয়ে আশ্রয় নিচ্ছে, তা সেখানে আবার বৃষ্টি পড়ছে। সেই কোণ থেকে আবার অন্য কোণে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেখানে বৃষ্টি পড়ছে। তখন নীলমণির বারে বারে মনে হচ্ছে এর চেয়ে মরে যাওয়া ভালো, এইরকম জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবে, যখন তোমার এরকম মৃত্যু ইচ্ছা আসবে, তুমি হয়তো MA পাস করলে, BEd করলে, তুমি সেই মুহূর্তে হয়তো চাকরি পেলে না, তো তখন তোমার মরে যাওয়ার ইচ্ছা আসতেই পারে। তা তখন একবার ভাববে তো যে ওই রেল লাইনের ধারে কিংবা এই কারখানার ড্রেনের পাশে রাত্রেবেলা খোলা ছাদের নিচেই 3টে ইঁট নিয়ে, একটা তেবড়া হাঁড়ি নিয়ে আর কিছু গাছের ডাল দিয়ে শুধু ভাত যারা রান্না করছে বা করে, তারা তবু দু মুহূর্ত বেঁচে থাকার জন্য কি লড়াইটাই না করছে। আর তুমি 10 বেলা খাবার পেয়েও তুমি যখন একটা চাকরি পাচ্ছ না, তখন তোমার বড় শখ জাগছে যে এর থেকে মরে যায় ভালো। ও তোমার থেকে কত কি পায়নি বলো তো একবার। তাও দেখো,
ও 3টে ইঁটকে জড়ো করে সেখানে জাল দিচ্ছে, যেই ভাতটা রান্না করে সেই ভাতটা খাবো শুধু নুন দিয়ে। আমি জানি না এখানে কি কতবার শুধু ভাত খেয়েছো, তবে লাইফে আমি 3বার নুন দিয়ে ভাত খেয়েছি, কিচ্ছু পাইনি, শুধু নুন দিয়েই ভাত খেতে হয়েছে আমাকে, শুধু নুন দিয়ে। এই অভিজ্ঞতা সেরম ক্ষেত্র হয়েছিল বলে আমার সৌভাগ্য যে আমি 3বার নুন দিয়ে ভাত খেয়েছি, কিচ্ছু নেই। স্যার তখন খেতে গিয়ে আপনার কান্না পাইনি? না, কারণ আমি জীবনে শুধু 3বার নুন দিয়ে ভাত খেয়েছি, আর রেগুলার নুন দিয়ে ভাত খায় ভারতবর্ষের কত কত মানুষ। তবু তারা আরও দুবেলা, আরও 2 দিন বাঁচব এই স্বপ্ন নিয়ে তারা আকাশের নিচে দেখবে ভাত খেয়ে ঘুমাচ্ছে। তাহলে আমার এত মরে যাওয়ার শখ কেন? স্যার এইভাবে নিজের কাউন্সেলিং করেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ তিনিও নিশ্চয়ই তার মতো করে করেছিলেন, আমি আমার মতো করে, তুমি তোমার মতো করে। তাহলে আত্মহত্যার অধিকার এই গল্পে নীলমণির কি হলো স্যার? না, নীলমণি মনে হলো মরে যাব, এর থেকে মরে যাওয়া ভালো। এটা কখনো সংসার? এটা একটা ফ্যামিলি। স্ত্রীর মুখে 2টো অন্ন জোটাতে পাচ্ছেন না, বাচ্চাটার, তার ছোট্ট একটা বাচ্চা আছে, তার মুখে খাবার জোটাতে পাচ্ছি না, ফুটো চাল ভেদ করে বৃষ্টি পড়ছে, এর থেকে মরে যাওয়া ভালো নয়? তারপর সেই বৃষ্টির তোড় থেকে বাঁচার জন্যে নীলমণি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সরকারদের বাড়ি থেকে উঠল। সরকার মানে তারা বড় লোক, তারা বাড়ির ওই বৈঠকখানায় থাকার জায়গা দিল, তাও চৌকিও দেয়নি, মানে রাত্রে শোবার জন্য কোনো চৌকিও পায়নি। হঠাৎ নীলমণি দেখে চৌকির মধ্যে শুয়ে রয়েছে তাদের বড় ছেলের খুড়শ্বশুর। সেই চৌকির মধ্যে শুয়ে আছে এবং বিশাল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, শ্বাস টানছে, হাঁপানি রোগ মানুষটার। তো মনে হচ্ছে চারিদিকে বোধহয় হাওয়া নেই, লোকটা এমন করছে। মনে হচ্ছে চারিদিকে অক্সিজেন নেই, লোকটা এমন করছে। বাতাস, আরও বাতাস সে চায়। কি বাঁচার আকুলতা সেই ব্যক্তির! এই একটি পয়েন্ট। নীলমণি তাকে দেখে এটাই বুঝলো যে এর থেকে আমি কত ভালো আছি। এই মানুষটা পৃথিবীতে এত বাতাস থাকা সত্ত্বেও, এত অক্সিজেন থাকা সত্ত্বেও মানুষটা এত আকুলিত হচ্ছে, তাও সেই বাতাস টেনেও তার হাঁপানি রোগ তো, ফলে তার হাঁপ যাচ্ছে না। মনে হচ্ছে কত অভাব তার। আমার তো এই অভাব নেই, আর এই মানুষটার কত অভাব, অক্সিজেনের অভাব, তবু মানুষটা বাঁচার জন্যে কি আকুলিত হয়ে রয়েছে। আর আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম। ছেলেমেয়েরা, এই গল্প পড়ে আমার মাথা ঘুরে গেছিল। আমি সেই থেকে জানো দেখি ভিখারিদেরকে, দেখি প্ল্যাটফর্মের সাইডে যারা ওই চট টাঙিয়ে ঘর বানিয়েছে, কৃত্রিম ঘর, যাদের মাথায় চুলে তেল নেই, তাদেরকে দেখি আর অনুপ্রাণিত হই যে এরা বাঁচার জন্য কি লড়াই করছে। আর আমাদের শখ জাগে, যারা বাপ মায়ের 4 বেলা করে খাচ্ছে, অন্ন ধ্বংস করছি, তাদের মাঝে মাঝে ওই টুস্কানি জাগে যে দিন আত্মহত্যা করে। মানে খুব মজাদার জিনিস যেন। আমার এই বক্তব্য খুব ভিতর থেকে বুঝলে তুমি যতবার আত্মহত্যা করতে যাবে ততবার তুমি আত্মহত্যা করবেই না। অর্থাৎ জিন্দেগিতে আমি কিন্তু আত্মহত্যা করব না, কিন্তু আত্মহত্যার ইচ্ছা যেতেই পারে, গেলেই বাবা ঘুরে পালিয়ে আসবো। তাহলে এই রকম মানুষ হয় তো ভালো,
না একবারও জাগলো না আত্মহত্যা করার ইচ্ছা নিয়ে, হঠাৎ একদিন মাঝরাতে জেগে গেল, নিরেলে মাথা দিয়ে দিলে। তার থেকে তো প্রতি সপ্তাহে একবার করে আত্মহত্যার ইচ্ছা জাগা ভালো। জাগলেই বা আমি তো রিকভার করতে পারছি, আমি তো আত্মহত্যা করে দিইনি। আত্মহত্যার ইচ্ছা জাগা ভালো, প্র্যাকটিস থাকবে। আর যার প্র্যাকটিস নেই, হঠাৎ তার আত্মহত্যার ইচ্ছা জেগে গেল, ছ্যাট করে গেলে মাথা দিয়ে দেবে, মরেই যাবে সে। তোমাদের প্রত্যেকে আশীর্বাদ করি, তোমাদের প্রত্যেকের জন্য আমার মতো আত্মহত্যার ইচ্ছা জাগে, এবং সেটাকে অতিক্রম করার মনের জোর যেন পাও। তখন জীবনকে চিনবে তুমি। আমরা বলেই দিলাম যে যার প্রেমিক চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তাহলে কি করতে হবে স্যার? নতুন প্রেমিক খুঁজতে হবে। জীবন তো আর একজন নিয়েই, সে নাই তা আমি কি করব? কারো প্রেমিক ধরো মারা গেছে, তো সেই মেয়েটি কি করবে? সেই মেয়েটার জীবন যৌবন, সে মেয়েটার ভবিষ্যতের সন্তান, এগুলো কিছুই হবে না। জীবন তো একটাই। না, সে আবার অন্য কোনো ছেলেকে ভালো লাগলে তার সঙ্গে প্রেম করবে, তাকে বিয়ে করবে। স্যার যদি সে মারা যায়, যদি বাচ্চা টাচ্চা না হয়, তাহলে আবার কারোর সঙ্গে প্রেম করবে। এইটাই তো জীবন। এখন আমরা ভেবে রেখে দিয়েছি জীবন কন্টিনিউ চলবেই, তাই চলে। একদিন তো মরে যাবে তুমি বাবা। তুমি তো মাত্র বাঁচবে 30 বছর, কারণ বাকি 30 বছর ঘুমিয়ে কাটলো। তাহলে মাত্র 30 বছর তোমার তো সজ্ঞান আয়ু। তা সেই 30টা মাত্র বছরে আমাকে যদি নেগেটিভগুলোকে নিয়েই যদি লেপ চাপা দেওয়ার মতো যদি সেগুলো নিয়ে কাটাতে হয়, তাহলে লাইফে পেলামটা কি? তাহলে লাইফে পজিটিভ হতে হবে। তা চলো দেখি, ফুল ফুটুক না ফুটুক এই কবিতা পড়ে তুমি কতটা পজিটিভ হতে পারো। যদি তুমি পজিটিভ হতে পারো, তাহলে আমার কাছে এই কবিতাটা তোমার পড়া সার্থক। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমি আগেও বারে বারে ছেলে মেয়েদেরকে বুঝিয়েছি, এই কবিতার রেফারেন্স টেনে হয়তো তোমাদেরও বুঝিয়েছি, যে মনে রাখবে যত বড়ই বাড়িতে বাগান তৈরি করো, মন চাঙ্গা তা রাজস্থানের মরুভূমিও তোমার কাছে ফুলের বাগান হয়ে যাবে। আর মন চাঙ্গা নয় তো তোমার চোখের সামনে বজরায় গোলাপের বাগান তৈরি করে দিলেও তুমি কোনোদিন শান্তি পাবে না। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ওই চোখের সামনে ফুলের বাগান থাকুক আর না থাকুক, আজ বসন্ত। বসন্ত কোথায় আসতে হবে? বসন্ত ওই বসন্ত কালে নয়, বসন্ত ওই বসন্ত কালের সময়ে, ওই বাগানে নয়, বনে নয়। বসন্ত আসতে হবে আমাদের মনে। তাই মনে রাখবে, প্রচণ্ড গ্রীষ্মকালে সূর্যের খড়তাপে যখন কোথাও কোনো ফুল নেই, তখন তোমার মনে যদি ফুল থাকে, তার দুনিয়ায় সব জায়গায় ফুল দেখতে পাবে। আর বসন্তকালে চারিদিকে যদি ফুল ফুটে থাকে, আর তোমার মনে যদি শান্তি না থাকে, তাহলে মনে রাখবে চারিপাশে ফুল ফুটেও তোমার ভিতরে বসন্ত কিন্তু নেই। তাহলে বাইরের ফুলের সঙ্গে এই ভিতরের বসন্তের কোনো সম্পর্কই নেই। আমি ছেলেমেয়েদেরকে বোঝাতে গিয়ে বারে বারে বলি যে প্রেম যখন জাগে মনে, তার জন্যে সুন্দর ওই কৃষ্ণসায়ের পার্কের দরকার নেই। প্রেম যখন জাগবে প্রেমিকার প্রতি প্রেমিকের এবং প্রেমিকের প্রতি প্রেমিকার, তখন মনে রাখবে
ওই পার্ক কেন, যেখানে মানুষ পায়খানা করে দুটোই প দিয়ে, সেই পুকুরের পাড়ে গিয়েও প্রেম জমে যাবে যদি প্রেম অন্তরে থাকে। আর যদি নায়ক নায়িকার মনের সেই তার যদি ছিঁড়ে যায়, তাহলে পার্কে লাখো লাখো ফুল ফুটেও মনে রাখবে সেই প্রেম কখনো সার্থক হতে পারে না। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, বসন্ত আসতে হবে মনে। ছেলেমেয়েরা প্রথম 2 লাইন প্রত্যেকের কাছে পরিষ্কারভাবে বোঝা গেল, পার্ক এবং পায়খানা। আমি তো উল্টোপাল্টা বোঝাই। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। দেখো, সংগ্রামী মানুষ, সমাসক্ত অলঙ্কার, সংগ্রামী মানসিকতা। শান বাঁধানো ফুটপাথে, তার মানে শহরের ফুটপাথে। শান বাঁধানো ফুটপাথে মানেই তোমাকে বুঝে নিতে হবে শহরের ফুটপাথে। পাথরে পা ডুবিয়ে, তার মানে ইট কাঠ পাথর, যান্ত্রিক শহর। পাথরে পা ডুবিয়ে, গাছের পা কি শিকড়। এক কাঠখোট্টা গাছ, কাঠখোট্টা কেন হয়ে গেছে? কারণ গাছটাকে ওই শহরের কংক্রিটকে অতিক্রম করে শিকড় চালাতে গিয়ে সে তো ভালো খাবার পায়নি, তাই তার দেহটা লিগলিকে হয়ে গেছে। তাই কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। গাছটার পাঁজর বেরিয়ে গেছে, তার মানে গাছটা তো হাড় কঙ্কাল। গাছটা যেহেতু খাবার ঠিক মতো পাচ্ছে না, কী করে পাবে? মাটি তো পাচ্ছে না ঠিক মতো। ও তো শান বাঁধানো ফুটপাতের মধ্য দিয়ে যেটুকু পেরেছে ওর শিকড় চালিয়েছে। শিকড় তো ভালোভাবে চলেনি, তো পাথরে পা ডুবিয়ে, তাহলে পাটা তো ভালোভাবে ডুবেনি, কারণ পাথরে আটকে আছে তো। তাই গাছটা কাঠখোট্টা হয়ে গেছে। কিন্তু গাছটা পেরেছে, কি পেরেছে না, পাথরকে অতিক্রম করতে পেরেছে, প্রতিকূলতাকে জয় করতে পেরেছে, সোজা কথায়। কারণ কচি কচি পাতা সে ফোটাতে পেরেছে। সেই পাতা ফোটাতে গিয়ে তার পাঁজর বেরিয়ে গেছে। কিন্তু তাহলে এখানে পাথর জয়ী হলো না গাছ জয়ী হলো? গাছ জয়ী হলো, কারণ সে কচি কচি সবুজ পাতা ফোটাতে পেরেছে, তাই সে হাসছে, পাঁজর ফাটিয়ে হাসছে। মানে আমি সাকসেস, আমি পেরেছি। তাহলে গাছের মধ্য দিয়ে কবি কার কথা বললেন? শ্রমজীবী মানুষের কথা বললেন, খেটে খাওয়া মানুষের কথা বললেন। গাছের মধ্য দিয়ে যে সমস্ত শ্রমিকদেরকে, কারণ সুভাষ মুখোপাধ্যায় তো কমিউনিস্ট কবি, তিনি মুটে মজুর, ওই কারখানার শ্রমিক, তাদেরকে নিয়ে তো প্রচুর কবিতা লিখেছেন। তাহলে কারখানার শ্রমিক, তাকে মালিক যতই শোষণ করুক, মাঠের মুনিশ তাকে জমিদার যতই শোষণ করুক, তবু সে কিন্তু মনে রাখবে ওই শোষণের জন্য পাঁজর তার বেরিয়ে যাবে, তবু সে লড়াই চালিয়ে যাবে তার জীবনকে সুন্দর করার জন্য। শেষ পর্যন্ত সে যখন জয়ী হয়, তখন সেই জয়টাই তো কচি পাতা দিয়ে বোঝানো হচ্ছে। ছেলেমেয়েরা সমাসক্ত অলঙ্কার নিরিখে বোঝা গেল সংগ্রামী মানুষের চিত্র। সংগ্রামী, সংগ্রাম। থেমে থাকা মানে থেমে যাওয়া, মানে শেষ, তুমি কিচ্ছু নেই তোমার। প্রতিনিয়ত লড়াই তোমাকে করতে হবে, প্রতিনিয়ত। একদিন দেখবে শরীর আর পারছে না, সেই দিন তোমার বিদায় নেবার পালা। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বুড়ো বয়সে দেখছিলেন একটি বাচ্চা মেয়ে মালুই নিয়ে, এই তোমরা জানো যে মালা, ওই নারকেলের অর্ধেকটা, সেগুলো নিয়ে আমরা ছোটোবেলায় কত খেলেছি। নারকেলের মালা নিয়ে ওই পাড়ার মেয়েরা তারা কত কি রান্না করত, আর সেই মালাতে খেতে দিত, খেতাম, সবজি এসব খেতাম, মনে আছে পরিষ্কারভাবে। পুতুলের বিয়ে দিত, পুতুলকে কাপড় পরাতো, সেই পুতুলগুলোকে পরিষ্কার মনে আছে, কি সুন্দর কাপড় পরাতো পুতুলগুলোকে। তারপর তাদেরকে ঘুম পাড়াতো, পরপর সাজিয়ে রাখতো, শুয়ে রাখতো, তারা ঘুমাচ্ছে। তারপর ওই নেমন্তন্ন খেতে গেছি, খাবার দিচ্ছে, তো ওই মালা, ওই নারকেলের মালা নিয়ে একটি বাচ্চা মেয়ে, সে হচ্ছে অমর্ত্য সেনের মা, বিখ্যাত অর্থনীতিবিদ
অমর্ত্য সেন, যিনি রবীন্দ্রনাথের পরে দ্বিতীয় নোবেল তিনি পেয়েছেন, সেই অমর্ত্য সেনের মা অমিতা সেন, তিনি তখন খুব ছোট, সেই অমিতা সেন দৌড়ে যাচ্ছে আর ওই মালাতে ধুলো নিচ্ছে, নিয়ে একটা গাছের গোড়াতে দৌড়ে এসে বসছে, নিজের মাথায় ধুলোটা ঢেলে নিচ্ছে, নিয়ে আবার দৌড়ে যাচ্ছে, নিয়ে আবার নারকেলের মালাতে ওই ধুলোগুলো নিচ্ছে, ওই মাটির যে রাঙামাটির যে রাস্তার মধ্যে ধুলোগুলো রয়েছে সেগুলো নিচ্ছে, নিয়ে আবার গাছের তলায় বসে নিজের মাথাতে ঢেলে নিচ্ছে। আর বৃদ্ধ রবীন্দ্রনাথ বসে বসে দেখছেন। তখন তিনি মনে মনে ভাবছেন, আহারে, আমিও যদি ওর মতো দৌড়াতে পারতাম, আমারও খুব ইচ্ছা যাচ্ছে, কিন্তু আজ শরীর আমার সঙ্গ দিচ্ছে না, আমি এক জায়গায় স্থবির হয়ে বসে বসে দেখছি। মেয়েটার মধ্যে কি গতিবাদ, মেয়েটার মধ্যে কি চঞ্চলতা, আর আমার মধ্যে কি স্থবিরতা চলে এসেছে। আমি যদি মেয়েটির মতো আজকে হতে পারতাম। রবীন্দ্রনাথ লিখলেন রূপনারায়ণের কুলে, যে কবিতা তোমরা পড়ে এসেছ, হয়তো তার ইতিহাস তোমরা জানো না। তার ইতিহাস হচ্ছে এটাই। তো যাই হোক, তাহলে আমাদেরকে চড়ুইবেতি হতে হবে। গাছটা কিন্তু থেমেছিল না, আর পাথর কিন্তু গাছটাকে আটকানোর চেষ্টা করেছিল। প্রতিকূলতা প্রত্যেকটা মানুষের জীবন আসবে। তোমার প্রতিকূলতা তোমার মতো, আমার প্রতিকূলতা আমার মতো, কিন্তু তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হাসতে হবে, এরই নাম জীবন। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। খুব পজিটিভ এই কবিতা। এই কবিতা আমাদেরকে প্রচণ্ড পজিটিভ করে তোলে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। মনে রাখবে, তোমাকে যে স্যারেরা পড়ান, তোমার বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি, তোমার কলেজে যিনি প্রিন্সিপাল, এরা প্রত্যেকে একদিন মরে যাবে, আর তুমিও মরে যাবে। তাহলে তুমি এত নেগেটিভ কেন? সবাই তো মরে যাব, তার মানে তো নেগেটিভ। সবাই তো একদিন মরে যাব, তার মানে তো নেগেটিভ। তাহলে সবাই যখন মরে যাব একদিন, তাহলে সবাই মিলে এখনই মরে যাওয়া ভালো নয়? তাহলে মরছি না কেন? না, আরও দুদণ্ডের আনন্দ পাওয়ার জন্যে, এই যে দুদণ্ড যে আনন্দ পাচ্ছি আমরা, এই দুদণ্ডে যে কাজ করে যে তৃপ্তি পাচ্ছি আমরা, সেইটা তো মরে গেলে পাবো না। তা সেইটার জন্যই তো বেঁচে আছি। আবার কিসের জন্য বেঁচে আছি? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এবার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী একটা সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী একটি সময়। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে কত না 1939 থেকে 45। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন জাপান তো অক্ষ শক্তি, আর ভারত যেহেতু ইংল্যান্ডের অধীনস্থ, অর্থাৎ ভারত পরাধীন, আর ইংল্যান্ড হচ্ছে মিত্র শক্তি, তোমরা জানো। তাহলে অক্ষ শক্তির সঙ্গে মিত্র শক্তির তো যুদ্ধ লাগে। তা যে দেশগুলো নিয়ে অক্ষ শক্তি, তাদের মধ্যে জাপান একটা পড়ছে। জাপান আমাদের সেই ইতালি, বেনিতো মুসোলিনি, আর আমাদের হিটলার, অস্ট্রিয়া, ইতালি, জাপান, এরা তো সব এক হয়েছে। তাহলে জাপান যদি অক্ষ শক্তি হয়, তাহলে জাপান তো ভারতের বুকে এসে বোম ফেলবে। কারণ ভারত তখন ভারতের নয়, তো ভারত তখন তো ইংল্যান্ডের। সেই জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহরের ওপর বোম পড়ত।
জাপানি বোমারু বিমান ঘুরে বেড়াতো, সেই বিমান এসে বোম ফেলবে কি দেখে? না লাইট দেখে, শহরের আলো দেখে। এখনকার দিনের মতো তো এত কম্পিউটার এইভাবে উন্নত হয়নি। বোমারু বিমান আকাশে ঘুরে বেড়াবে, সে বিমান থেকে বিমান চালক সে দেখবে যে কোথায় বেশি আলো জ্বলছে, ইলেকট্রিক আলো, সেই আলো দেখে বোম ফেলবে। কারণ শহরগুলো, বন্দরগুলো দেখবে যুদ্ধের সময় ধ্বংস করার একটা ক্ষেত্র আসে। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে, আলোর চোখে কালো ঠুলি পরিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, ইতিহাস পড়লে জানতে পারবে যে কলকাতা শহরের সেই আলোগুলোর মাথায় ঢাকনা পরিয়ে দেওয়া হতো। ঢাকনা পরিয়ে দিলে ওপর থেকে সেই আলোগুলো দেখতে পাবে না। তাহলে আলোর চোখে কালো ঠুলি পরিয়ে মানেটা নিশ্চয়ই বোঝা গেল। তারপর খুলে মানে যুদ্ধ শেষ হয়ে গেল, 1945 পেরিয়ে গেল। মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, অর্থাৎ যুদ্ধের সময় ওই বোমারু বিমানগুলো থেকে যে বোম পড়েছে সেখানে তো অনেক মানুষের মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, অর্থাৎ সেই ডেড বডিগুলো তারপর তোলা হয়েছে। যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, তাহলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে, তাহলে আমাদের এই কবিতা লেখা হচ্ছে 1956 সালে। তাহলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে মানে 1939 থেকে 45, সেই দিনগুলো যেন না ফেরে। তাহলে পুরোটাই আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কাল। সেই দিনগুলো যেন না ফেরে। কি বীভৎস দিন গেছে যুদ্ধ সময়কালীন পরিবেশ। প্রেক্ষাপট চেঞ্জ। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। একটি ছেলে, তার কাজ হচ্ছে বিভিন্ন পশু পাখির আওয়াজ করে, মুখ দিয়ে আওয়াজ করে মানুষের মনে আনন্দ দিয়ে তাদের করুণায় দু একটা করে পয়সা পেলে তার পেটটা চলে। সেই হরবলা ছেলেটাও কোনো যুদ্ধের সঙ্গে জড়িত না থেকে তার কাজ তো মানুষের মনে আনন্দ দেওয়া। যুদ্ধ নামক জিনিসটার সঙ্গে সে বিন্দুমাত্র জড়িত না থেকেও তাকে যুদ্ধকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দিনগুলো তাকে ডেকে নিয়ে চলে গেল। ছেলেটা দেখো বিকেল বেলায়, তাহলে হরবলা ছেলেটা সকালবেলাতেও নিশ্চয়ই হরবলার আওয়াজ দিত, দুপুরেও দিত হয়তো বিভিন্ন এলাকায়। তো গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। ছেলেটা বিকেলবেলায় কিন্তু কোকিলের ডাক দিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলবেলায় ছেলেটা কোকিলের ডাক দিত। বিকেলবেলায় কোকিলের ডাক, তা ছেলেটা তো বিভিন্ন আওয়াজ করতে পারে, বিভিন্ন পশু, সেই জন্য তো হরবলা সে। কিন্তু বিকেলবেলা সে কিন্তু একটি পাখির ডাক দেয়, কোকিলের ডাক। তোমরা সবাই জানো কোকিল হচ্ছে প্রেমের প্রতীক, কোকিল হচ্ছে রোমান্টিকতার প্রতীক। তাহলে ছেলেটি বিকেলবেলায় কোকিলের ডাক দিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ছেলেটি এখন আর নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বীভৎস পরিবেশ তাকে গ্রাস করেছে, দিনগুলো তাকে নিয়ে চলে গেছে। ছেলেটি মারা গেছে, যুদ্ধকালীন পরিবেশ তাকে গ্রাস করেছে। লাল কালিতে চাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে, লাল কালিতে চাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে, কোন সময়ের পরিবেশ? বিকেলবেলা। ছেলেটা কোকিলের ডাক দিত কখন? বিকেলবেলায়। গায়ে হলুদ দেওয়া বিকেলে, গায়ে হলুদ দেওয়া বিকেলে। খেয়াল রাখবে, গায়ে হলুদ, গায়ে হলুদ একটা চিত্রকল্প। গায়ে হলুদ
একটা লোকাভরণ। বিয়ের সময় দেখবে গায়ে হলুদ এই ব্যাপারটি বিয়ের আগের গায়ে হলুদ হয় ছেলে এবং মেয়ের, তাহলে বিকেলের পরিবেশটা সেই গায়ে হলুদ দেওয়ার মতো। আর সেই বিকেলের পরিবেশে ওই হরবলা ছেলেটা কিন্তু শুধু কোকিলের ডাক দিত। আর দেখো লাল কালিতে চাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে, এটাও তো বিকেলের পরিবেশ। আর লাল কালিতে চাপা হলদে চিঠি, সেটাও তো বিয়ের চিঠি, আকাশটাকে মাথায় নিয়ে। তাহলে উপমান কি হলো? লাল কালিতে চাপা হলদে চিঠির মতো। তাহলে লাল কালিতে চাপা হলদে চিঠি হচ্ছে উপমান, আর আকাশ হচ্ছে উপমেয়। তাহলে এই আকাশটা কখনকার? বিকেলের। এই রকমই একটা বিকেলে কিন্তু হরবলা ছেলেটা কোকিল ডাকতো নির্দিষ্ট একটি জায়গায়। আর সেই রকম একটি বিকেলে দেখো এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব 7-5 ভাবছিল। তাহলে কালো কুচ্ছিত আইবুড়ো মেয়েটাকে দেখে ছেলেটা তো এই গলিতেই কোকিলের ডাকটি দিত। আর সেই ছেলেটিকে যুদ্ধকালীন পরিবেশ গ্রাস করল। আর ছেলেটির মৃত্যুর পর বিকেল হলে তো সেই গলির এই কালোকুচ্ছিত আইবুড়ো মেয়েটি বাইরে বের হয়, কিন্তু ছেলেটিকে দেখতে পায় না। কিন্তু ভাবগতভাবে সে আইবুড়ো মেয়েটি রেলিংয়ে বুক চেপে ধরে। তাহলে ছেলেটি কোথায় চলে এলো? রেলিংয়ে। ভাবগতভাবে রেলিংটাই ছেলেটা হয়ে গেল। অরিত্রর প্রেমিকা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে অরিত্রর পাশবালিশটা যদি ভাবগতভাবে প্রেমিকা হয়ে যায়, সেটা তো আমার হাসাহাসি করার কোনো প্রয়োজন নেই। কারণ ভাবগতভাবে পাশবালিশও তো প্রিয়া হয়ে যায়। প্রিয়া যখন থাকে না, রেলিংও কিন্তু প্রিয় হয়ে যায়। প্রিয় ব্যক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ্রাস করেছে, সে তো আর ওই কোকিলের ডাক বিকেলবেলায় দেবে না। কিন্তু বিকেলবেলায় মেয়েটা ওই সুন্দর পরিবেশে ভাবগতভাবে, রাধা যেমন ভাবোল্লাস মিলন এনেছিল, সেই ভাবগতভাবে রেলিংয়ে বুক চেপে ধরছে। দেখো, রেলিংয়ে হাত চেপে যদি ধরে তাহলে সে কোনো প্রতিশোধ নেবে না। রেলিংয়ে যখন বুক চেপে ধরছে, তখন তার বুকের সঙ্গে রেলিংয়ের সম্পর্ক। তাহলে রেলিংটা কি হয়ে গেল? রেলিংটা হয়ে গেল সেই হরবলা ছেলেটি। এই সব 7-5 ভাবছিল, যেটা তোমার কাছে 7-5, যেটা তোমার আমার কাছে অতি সাধারণ। আর মেয়েটি কি না, মেয়েটাই গলির। মেয়েটা বড়লোক বাড়ির নয়। গলিতে কারা থাকে? এ গলির। মেয়েটি কেমন? কালো কুচ্ছিত। মেয়েটি কি আইবুড়ো? আইবুড়ো কাকে বলা হয়? আইবুড়ো তাকেই বলা হয় যার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, সেই হচ্ছে আইবুড়ো। কারণ মেয়েটা কালো কুচ্ছিত। তো ভাবোল্লাস ও মিলন চলছে, কারণ রেলিংয়ে বুক চেপে ধরে এইসব 7-5 ভাবছিল। 7-5 ভাবনা তার কাছে নয়, তোমার আমার কাছে। ঠিক সেই সময় যখন মেয়েটি বুক চেপে ধরে আছে, এখানেই আমরা বলবো ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব। আধুনিককালে কবিরা বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, গায়ে হাত দেব না, এসব চলবে না। আমি তোমাকে ভালোবাসি, গায়ে হাতও দেব। আমি তোমাকে মন দিয়েও ভালোবাসি, আবার আমি দেহের স্পর্শ নিয়েও ভালোবাসি। রেলিংয়ে বুক চেপে ধরে সেই ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বের বার্তা দিচ্ছে। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে উড়ে এসে বসলো। কি বসলো? মরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। যে সময় মেয়েটি রেলিংয়ে বুক চেপে রেলিংটাকেই সেই হরবলা ছেলেটি ভাবছে, কারণ সেই ছেলেটি বিকেলবেলায় এইগুলিতেই, কেন সে কোকিলের ডাকটিই দেবে? কারণ এইগুলিতে তার স্পেশাল কেউ ছিল। তো স্পেশাল কেউ সে তো রয়ে গেল, ছেলেটাই তো চলে গেল।
সে নিজে যায়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রতিকূল পরিবেশ তাকে গ্রাস করল। সেই মেয়েটি যখন সেই বুক চেপে ধরে, রেলিংয়ে বুক চেপে ধরে ছেলেটিকে ভাবছে, ঠিক সেই সময়ই গায়ে উড়ে এসে বসলো একটা প্রজাপতি। এই প্রজাপতি যখনই বসলো তখন মেয়েটার ভাবের লাইনটা কেটে গেল। মেয়েটা রেগে গেল। কাকে রেগে গেল? প্রজাপতিকে। কারণ প্রজাপতি যার গায়ে বসে তার বিয়ের সম্ভাবনা থাকে। দেখবে কোনো 18 বছর বয়স্ক কোনো মেয়ের গায়ে যদি প্রজাপতি সে বসে, সে আনন্দে আটখানা হয়ে ওঠে। কোনো 20 বছর বয়স্ক মেয়ের গায়ে যদি প্রজাপতি বসে, তার আনন্দে আহ্লাদে সে বিগলিত হয়ে ওঠে। তাকে যখন বান্ধবীরা বলে তোর গায়ে প্রজাপতি বসে তোর তো বিয়ে হবে রে, তার কিন্তু মনে মনে খুব আনন্দ হয় ওই প্রজাপতি বসার জন্য। সে বাহ্যিকভাবে হয়তো অন্য কোনো কথা বলে, কিন্তু ভিতরে খুব আনন্দ হয়। সে চাইছে আরও প্রজাপতি বসুক। কিন্তু যে মেয়েটার 22 থেকে 25, 25 থেকে 28, 28 থেকে 35 বছর বয়স হয়ে যায়, সেই 35 বছর বয়সে কোনো মেয়ের গায়ে যদি প্রজাপতি বসে, তখন তার কি মনে হবে না যে গলা টিপে মেরে দিয়ে একে? এই যে একটা কবিতা পড়তে গিয়ে কবিতার ওই ক্যারেক্টারের ভিতরে তোমাকে ঢুকতে হবে, ওই মেয়েটির চরিত্রের ভিতরে ঢুকতে হবে, ওই মেয়েটির চিন্তনের ভিতরে ঢুকতে হবে। তুমি দেখাতে পারবে 18 বছর বয়স্ক কোনো মেয়ের গায়ে প্রজাপতি বসলে সে টিপে প্রজাপতিটাকে মারতে যাচ্ছে? বিয়ে আবার মানুষে করে কে বলে? না, প্রচুর মেয়ে দেখার পর কোনো মেয়েই যে ছেলেকে পছন্দ করে না, সেই ছেলেটাই বলে বিয়ে আবার কেউ করে? মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। প্রজাপতি লক্ষ্মী ছাড়া কেন হবে তার কাছে? কারণ তার তো বিয়ের বয়সটা পেরিয়ে গেছে, সে তো আইবুড়ো হয়ে গেছে, সে তো কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে। তার যার প্রতি টান ছিল, তাকে দেখে যে কোকিলের ডাক দিত, সে তো এই পৃথিবীতে নেই। তাই চোখের মাথা খেয়েছিস কাকে বলা? যার চোখ থাকতে দেখতে পায় না। নিশ্চয়ই কোনো অন্ধ ব্যক্তিকে বলা হয় না চোখের মাথা খেয়েছিস। চোখের মাথা খেয়েছিস এই গ্রাম্য শব্দটা কোন ক্ষেত্রে প্রয়োগ হয়? যার চোখ থাকতো যে দেখতে পায় না, চোখ থাকতেও যে ভুল করে দেখার ক্ষেত্রে। তাহলে চোখের মাথা খেয়ে প্রজাপতি তার গায়ে এসে বসলো, মানেটা কি? মানে প্রজাপতি কি চয়েস নেই? প্রজাপতি দেখতে পাচ্ছে না সে আইবুড়ো কালো কুচ্ছিত মেয়ে, তার গায়ে এসে বসতে হবে? মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। গ্রাম্য মেয়েলি শব্দ, নেগেটিভ শব্দ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ, এইটিকে আমরা মানতে পারি না। মেয়েটি রেলিং ছেড়ে দিয়ে, যেহেতু তার ভাবের যে বাতাবরণ তৈরি হয়েছিল, তার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিবেশে তার হরবোলা প্রেমিককে গ্রাস করেছে, যে প্রতিকূল পরিবেশ তাকে কেন্দ্র করে সে রেলিংকে ভাবের দিক থেকে যখন সে প্রেমিক ভাবছে, সেইটি যখন ব্যাঘাত ঘটে গেল প্রজাপতির তার গায়ে বসার জন্যে, সেই মেয়েটি তারপর দরাম করে দরজা বন্ধ হওয়া শব্দ। তার মানে মেয়েটি বারান্দা রেলিং ধরে দাঁড়িয়েছিল, সেখান থেকে মেয়েটা কোথায় ঢুকে গেল? কারণ রেলিং ধরে দাঁড়িয়ে এই জন্যই ছিল, কারণ বিকেলের পরিবেশ, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে নিশ্চয়ই রেলিং ধরে দাঁড়িয়ে আসে। তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ, অর্থাৎ বাইরের জগৎকে অস্বীকার করে মেয়েটি সংকীর্ণ জীবনের অন্ধকারকেই বেছে নিল। এটাই কি জীবন? মেয়েটির শিক্ষা নেওয়া উচিত গাছটিকে দেখে।
অন্ধকারে মুখ চাপা দিয়ে। এর আগে ছিল পাঁজর ফাটিয়ে হাসছে, তার মানে বিশাল জোরে হাসি। সেটা আমি পেরেছি, আমি সাকসেস, আমি সবুজ পাতা ফোটাতে পেরেছি, গাছের আগের হাসি। আর গাছের পরের হাসি দেখো, অন্ধকারে মুখ চাপা দিয়ে, কারণ বিকেল থেকে সন্ধ্যে হয়ে গেছে, মেয়েটি ঘরের মধ্যে ঢুকে গেছে। অন্ধকারে মুখ চাপা দিয়ে, তাহলে বিকেল থেকে সন্ধ্যে হয়ে গেল। কি সুন্দর কবিতা, কি সময়টাকে কবি নিয়ে যাচ্ছেন দেখো। অন্ধকারে মুখ চাপা দিয়ে, অন্ধকার থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। চারিদিক অন্ধকার হয়ে গেলেও যাদের বনলতা সেন বেঁচে থাকে তাদেরকে মনে রাখবে, কোনো অন্ধকার আটকাতে পারে না। অন্ধকারে মুখ চাপা দিয়ে, তাহলে গাছটা অন্ধকারের মধ্যে মুখ চাপা দিয়ে, মুখ চাপা দিয়ে মানে সেই আমরা অন্যে যখন কিছু ক্ষেত্রে গোলমাল করে ফেলে, অন্যে যখন পারে না যেটা আমরা পেরে যাই খুব সহজে, সে যখন পারে না তখন মুখ চেপে আমরা এরকম করে হাসি না, যাতে হাসছি কিন্তু ওর কাছে আবার লুকানোর চেষ্টা করছি। গাছটা সেরকম হাসছে মুখ চাপা দিয়ে। কি সুন্দর গাছের মধ্যে সমাসত্ব অলঙ্কার প্রয়োগ। দড়ি পাকানো সেই গাছ, যেটা ছিল পাঁজর ফাটানো গাছ, দড়ি পাকানো সেই গাছ, তার মানে গাছের দেহটা কেমন শীর্ণ, সেটাই পাঁজর ফাটানো ছিল, পাঁজর ফাটানো সেই গাছ, আর সেটাই দড়ি পাকানো গাছ। দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। এই হাসিটা কিসের? এই হাসিটা আমি সাকসেস এটা নয়, এই হাসিটা এটাই যে আমি পারলাম আর তুমি পারলে না। মুখটা চেপে তাহলে হাসি একটু। আমি ওই পাথরকে অতিক্রম করে আমার পা চালাতে পারলাম, সবুজ পাতা ফোটাতে পারলাম, আর তুমি পারলে না। তুমি দরাম করে দরজাটাকে বন্ধ করে দিলে। থেমে যাওয়াই কি জীবন? বহির্বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়াই কি জীবন? জীবনে বিচ্ছেদ, জীবনে যন্ত্রণা, জীবনে আঘাত কার না আসে? দুঃখ কে না পায়? সেইটাকে ওভারকাম করে, সেটাকে অতিক্রম করার নামই তো মানুষ। সেটাকে অতিক্রম যে করতে পারে সেই তো ওই দড়ি পাকানো গাছ। মেয়েটি হেরে গেল, মেয়েটির হেরে যাওয়াকে কবি মানতে পারলেন না, তাই গাছের প্রতীকে তিনি দেখিয়ে দিলেন আমরা এই মেয়েটি হব না, আমরা ওই গাছটি হব। ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে বোঝা গেল, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। প্রত্যেকের কাছে পরিষ্কার কবিতা। রাখলাম আজকের মতো।